সারা দেশে জুলাই মাসে খুনের মামলা হয়েছে 298টি, জুনে এই সংখ্যা ছিল 326, মে মাসে 310। এই হিসাব অনুযায়ী গেল 3 মাসে খুনের নথিভুক্ত মামলা 934টি। এটি পুলিশের তথ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আমি শুরু করতাম, থ্যাংক ইউ। এবং এটা আমার ভাই শিশির জানতে চাইছে ডেটা ম্যানিপুলেটিং বা ডেটা পলিটিক্সের একটা উদাহরণ দিতে। ধরা এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা উদাহরণ দিই, একদম কাঁচা উদাহরণ। আপনার 5 তারিখের পরে থানাগুলোর অবস্থা আমরা জানি, এগুলো থানায় লোক খুঁজে পাওয়া যায় না, পুলিশকে কাজে ফেরানো যাচ্ছিল না, এবং থানায় অভিযোগ করার জন্য মানুষের আগ্রহ ছিল, যেহেতু ফাংশন করছিল না থানা। এবং পুলিশের মনোবল ফেরানোর জন্য এই করা হবে সেই করা হবে, নানা গল্প শুনলাম। আলটিমেটলি 18 মাসে রেজাল্ট 0। তো ফলে নির্বাচন, ইন্টারিমের পর নির্বাচন আসার পরে বিএনপিকে ওটা ব্যাক পেতে হয়েছে। ফলে পুলিশকে অ্যাক্টিভেট করার জন্য নানা রকম উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং এখনও ফুললি অ্যাক্টিভেট হয়েছে এটা বলা যাবে না। ফলে আইন শৃঙ্খলার অবস্থা যতটা জন আকাঙ্ক্ষার মধ্যে উন্নতি হওয়ার কথা ততটা উন্নতি হয়নি। এখন আগে তো থানায় অভিযোগই হইতো না, এখন থানায় অভিযোগ হচ্ছে। এবং সরকারি দলের যারা অপরাধ করছে তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। অনেকজনকে আপনি পাবেন যে দলের পদধারী নেতা জেলে আছে। তো এবং এইটা ম্যাসিভলি করতে হবে। আইনের শাসন বলতে এটাই বোঝায় যে দল মত নির্বিশেষে অপরাধীকে ধরতে হবে। এখন আগে আপনার অভিযোগই হইতো না, সেই কারণে ওই ডেটা ধরে এখন যেহেতু অভিযোগ হচ্ছে, যেহেতু থানা মোটামুটি ওয়ার্কিং হয়েছে, এখন থানায় কেস হচ্ছে প্রচুর, ডায়েরি হচ্ছে, জিডি হচ্ছে, এগুলো ধরে নিয়ে আপনি দেখাচ্ছেন কি যে এই যে আইন শৃঙ্খলার অবস্থার 10 গুণ অবনতি হয়েছে। এইটা স্পষ্ট ডাটা ম্যানিপুলেটিং, কারণ আপনি কনটেক্সটটা ম্যানুভারিং করছেন। আগে যে রিপোর্ট হয় না এই থানায় সেটা আপনি বলছেন না। এখন নির্বাচিত সরকার আসার পরে আমি বারবার বলছি, সরকার নিজেও বলছে যে আশানুরূপ উন্নতি হয় নাই, কিন্তু 18 মাসের অস্থিরতার চেয়ে মানুষ এখন বেশি আপনার অভিযোগ করে, থানায় যায়, পুলিশকে এঙ্গেজ করে। এটা তো যে অবস্থা ছিল, পুলিশের যে ভূমিকা ছিল, সেটাতে তো রাতারাতি হবে না, এটা আরও সময় লাগবে। এখনও পুলিশের মধ্যে সেই আতঙ্ক আছে, এখনও তারা মনে করে পানিশমেন্ট হবে কিনা, মামলার মধ্যে পড়বে কিনা, বদলি হবে কিনা। অ্যাট দ্য সেম টাইম আপনার বিচার প্রক্রিয়া যেরকম লাগবে, এটা একটা পুরো বাহিনী তো এটাকে এটা তো পুরো ডিস্ট্রয় হয়ে গেছিলো। এটা ক্রসফায়ার বাণিজ্যের দিকে চলে গেছিলো। গ্রেফতার বাণিজ্য তো মোটামুটি এটা কমন ছিল হাসিনার আমলে। তো ফলে এইভাবে কনটেক্সটের বাইরে এসে যখন আপনি ডেটাগুলো নেন, নিয়ে আপনি যেটা বললেন যে আপনার পলিটিক্সের জন্য যেটা দরকার সেটা আপনি প্রজেক্ট করেন, তখন সেটা নিয়ে প্রশ্ন আমাদের থাকে আর কি। তারপরেও তারা এখানে আরেকটা জিনিস, 18 দলীয় জোট যেভাবে ন্যারেটিভ তৈরি করে, সেই প্রক্রিয়াটা শিশির ব্যাখ্যা করে ফেলছে। যদিও সে সেটা বিএনপির ঘাড়ে ব্যাখ্যা করছে, কিন্তু একদম এই জিনিসটাই করে। তারা ফটোগ্রাফ বানায়, সোশ্যাল মিডিয়া একদম এই জিনিসটাই করে, এবং মিডিয়া ম্যানিপুলেট করে। বিএনপি মিডিয়া ম্যানিপুলেট করার কোনো দরকার নেই, কোনো সুযোগও নাই সেটা। বিএনপি মিডিয়াতে বিএনপি দুর্বল, ঐতিহাসিক ব্যাপারে সবাই জানে। তো এখন প্রবলেম হলো যে এই প্রক্রিয়াগুলো করার মধ্য দিয়ে এখন এটা গেলো আইন শৃঙ্খলার অবস্থা। আরেকটা হলো যে এই দেখেন বিদ্যুতের এই ব্যাপারটা নিয়ে এখানে ভাই বলা হচ্ছে, আমরা একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট করছিলাম যে আসলে এই যে জ্বালানি, এটার যে আপনার আলোচনা আসছে, ঘটনাটা কি। তো এখানে দেখা যাচ্ছে যে আল হামরা নামের একটি এলএনজি কার্গো, যেটা সৌদি আরামকো এবং সংযুক্ত আরব আমিরাতের অ্যাডনকের মাধ্যমে সরবরাহ করা কার্গোটি আগস্টের মাঝামাঝি বাংলাদেশের জলসীমা এলেও মহেশখালীর টার্মিনাল এটা খালাস করা হয়নি। তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াইল কি এটা মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি কার্গোটিকে পুরনো এবং ঝুঁকিপূর্ণ বলে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এটার ব্যাপারে ইনকোয়ারি করে নির্ভরযোগ্য কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেক্ষেত্রে আপনার পেট্রো বাংলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার বরাত দিয়ে জানানো হয়েছে পরে যে দেখা গেল কি বিষয়টি ছিল, আপত্তির বিষয়টি ছিল বিমা এবং সংশ্লিষ্ট পক্ষকে বিকল্প বিমার এই ঝামেলা ছিল, বিমা ছিল না। বিমার ঝামেলার কারণে তারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিকল্প কার্গো পাঠাইতে বলা হয়েছিল। এবং এটা মার্কিন চুক্তি ছিল না, এবং এটা ছিল আল হামরা 1997 সালে নির্মিত একটি ডিটেল স্টোরি করে। তারপরে আবহাওয়ার যুক্তি। এই ঘটনায়, এই টার্মিনালের এই ঘটনাটায় আমরা 3-4 রকমের বয়ান পাইছি, এবং কোন মূল ঘটনাটা ছিল পরে দেখা গেল যেটা ইনভেস্টিগেট, এটা বিমার সমস্যা ছিল, যে বিমার সিকিউরিটি না থাকার কারণে সেটাকে ভিড়তে দেওয়া হয়নি। তো যাই হোক, এই যে বয়ানগুলো তৈরি হয়ে যায়, এর মধ্যে নানা রকম স্বার্থ, শিশির বলতেছে চায়নার কথা, ভাই বলতেছে আমেরিকার কথা, সো যে আমরা অন্যদিকে, তার ফলে এই পুরা জিনিসটা এটার গাফিলতি, ব্যর্থতা আছে সরকারের দিক থেকে, কমিউনিকেট করার একটা ঘাটতি আছে। সরকার তো রিয়েল জিনিসটাই কমিউনিকেট করতে পারে না, মিডিয়া ম্যানিপুলেট করবে কোথার থেকে। তো যেইটা ধরেন এটা দেখতে পারলাম আর কি। তো আরেকটা হলো যে মালয়েশিয়ার যে কথা বললাম, মালয়েশিয়ায় কে 6 লাখ 7 লাখ টাকা দিয়ে যাচ্ছে এখন, আমাকে বলেন তো।
মালয়েশিয়ার এটা একটা বিশাল সিন্ডিকেট, অনেক আগের থেকে অ্যাক্টিভ। এই সিন্ডিকেটটা ভাঙার জন্যই তো পুরো প্রক্রিয়াটাকে একটা অটোমেশন সিস্টেমে সফটওয়্যারের মধ্যে নিয়ে আসা হয়েছে। এবং জনগণকে যদি আপনার কিন্তু সংকটটা কি আসলে মেটানো যাচ্ছে? নতুন করে তো আবারও সংকট কোথায়, আমরা দেখব জনগণ কম টাকায় যাইতে পারছে কিনা, আমরা কোনো বয়ান দেখব না। এবং এখানে যদি কোনো সিন্ডিকেট অ্যাক্টিভেট হয়ে থাকে, আপনারা মিডিয়া কেন আসছেন? মিডিয়ার কাজ হলো রিপোর্ট করা। এবং সে সরকারের যত শক্তিশালী হোক, প্রধানমন্ত্রী যত বড় অ্যাডভাইজার উপদেষ্টা হোক, যত বড় মুখপাত্র হোক, যারা এটার সাথে জড়িত থাকবে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি তুলব। এবং আমি এই সাথে একটা দাবি দীর্ঘদিন যাবত তুলতেছি, সেটা হলো আদম ব্যাপারীর নামে যারা জনগণকে সর্বশান্ত করে তাদের শাস্তির, সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা উচিত। কারণ এখানে মানুষ জমি জমা বিক্রি করে যায়, অনেক মানুষ মারা যায়, অনেক পরিবার সর্বশান্ত হয়ে যায়। ফলে জনগণকে লুটপাটের এই যে একটা সিন্ডিকেট আদম ব্যাপারীর নামে গড়ে উঠছে, বেকারত্বের সুযোগ নিয়ে গরিব মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার এই প্রক্রিয়াটা কাঠামোগতভাবে বন্ধ করতে হবে। এবং আপনার আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হলো যে এখন এই জিনিসটা শুরুই হয়নি, লোক পাঠানোর প্রক্রিয়া শুরুই হয়নি। এটা প্রথমে পাইলটিং ভাবে শুরু হবে, তারপরে সেটা লুফলগুলো বের হইলে সেটা নিয়ে আবার সেটা আলোচনা নিশ্চয়ই হবে। পরে তো তার দেখা আগে যাবে যে এখনই যদি এই যে হাইপার পলিটিক্স যেটা আমরা আলোচনা করি, এখনই যে হাইপ তুলে ফেলা, হ্যাঁ হাইপ তুলে এটা যদি করেন, আরেকটা যে লুটপাটের কথা বললেন ভাই, লুটতন্ত্র যদি এই সরকার অ্যাপ্রিসিয়েট করতো, সরকার তো বলে নাই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স কথাটা যখন বলেন তখন তারেক রহমান কি বলছে, এটা একটা কথার কথা, আমরা দুর্নীতি কমায় আনার প্রক্রিয়া ডেভেলপ করব। জিরো টলারেন্স এটার মুখের কথা, কমছে কি? কমানোর জন্য এই যে আপনি যে ওয়েবসাইটের কথা উল্লেখ করেন, আমি আস্তে আস্তে নিউজটা দেখতেছিলাম, এই ওয়েবসাইট কে লঞ্চ করছে, কে চালাচ্ছে, যেই চালাক, কিন্তু না, অভিযোগ সরকারিভাবে তো সুযোগ দেওয়া হয়েছে জনগণকে। ঘুষের এই প্রক্রিয়াটা বন্ধ করার জন্য জনগণকেও আগায় আসতে হবে। জি, আপনি ঘুষ দিবেন না এই মর্মে জনগণকে একটা শক্ত অবস্থান নিতে হবে। এখন আপনি করেন কি, সবার আগে সেবাটা পাওয়ার জন্য অন্যকে বাইপাস করার জন্য ঘুষ দিয়ে হলেও যখন সেবাটা নিয়ে নেবেন তখন সেটি হইতে হবে। আমরা আলোচনা আবার ফিরব। ফলে এখানে আমি শেষ করি, এই যে একটা ওয়েবসাইট সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে এবং আপনি বলেন 800-র মতো অভিযোগের মধ্যে পড়েছে, এটি আসলে একটা চিত্র দেখায় যে এখনো সেবা খাতের কি সিনারিও। এই যে শিক্ষকদের আমি